দর্শক, গতকালকে রাতেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন এবং হায়াৎ আইভী মুক্তি পেলে যে তিনি চুপ করে বসে থাকবেন না, কিংবা তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কাজেই তার বাড়ির সামনে লোকের ভিড় বন্ধ হবে না, কিংবা নারায়ণগঞ্জে তিনি গত বহু দশক ধরে, মানে তার তো আড়াই দশকের মতো তিনি জনপ্রতিনিধি নারায়ণগঞ্জের, সেই জায়গায় তিনি যে নারায়ণগঞ্জের সুধী সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করবেন না, সেসব জেনে বুঝে কি ইঙ্গিত পেয়ে, কোন চাপে, কোন আতঙ্কে, কোন আশঙ্কায় সেলিনা হায়াৎ আইভীকে সরকার মুক্তি দিল, শোন অ্যারেস্ট দেখালো না, সেটা খুব গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে যে 13 মাস কারাগারে আটকে রাখার পর অবশেষে গতকাল মুক্তি দেওয়া হয়েছে, ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা ছাড়া কোনো উপায় থাকতে পারে না। মানে সেলিনা হায়াৎ আইভীকে একে তো ভুয়া মামলায় আটক করা হয়েছিল, যেমনটা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা নেত্রীকেই আটক রেখে দিনের পর দিন, মানে নানা জায়গায় একই সঙ্গে তারা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছেন, নিজ হাতে হত্যা করেছেন, এমন সব মামলা তো দেওয়া হয়েছেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে মাসের পর মাস জামিন ব্যতি রেখে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে আটকে রাখা হচ্ছে, নেতা কর্মী সমর্থকদের ঢালাও ভাবে আটকে রাখা হচ্ছে, সেটা হচ্ছে যে তারা এক মামলায় জামিন পান এবং হয়তোবা কারো নামে একাধিক মামলা আছে, সবগুলো মামলায় জামিন পেয়ে যখন তারা বের হতে যান, তখন একেবারে কারা ফটকে তাদেরকে আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, মানে নতুন মামলায় আটক দেখানো হয়। কাজেই সেলিনা হায়াৎ আইভী সবগুলো মামলায় জামিন পেয়েছেন, সেটার চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তিনি সবগুলো মামলায় জামিন পেয়ে অবশেষে বুধবার রাত 10:15টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসতে পেরেছেন। মানে বেরিয়ে আসার সময়েও সরকার তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত নেয় নাই বা নিতে পারে নাই। তাৎপর্যটা আসলে এখানেই। তার মানে কি আরো অনেক জামিনের ঘটনা এখন থেকে ঘটতে থাকবে? এর আগে সাবের হোসেন চৌধুরী কিংবা আওয়ামী লীগের আরেক সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, কিংবা এই যে সম্প্রতি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এরা ছাড়া আর কারো জামিন হয়েছে হাই প্রোফাইল নেতা সেটা বলবার কোনো উপায় নাই। এবং তাদেরও যে জামিন হয়েছে সেটাও যে একেবারে সুনির্দিষ্টভাবে নির্দেশনা ক্রমে, অনুরোধ ক্রমে, পরামর্শ ক্রমে হয়েছে, সেটাও বুঝতে অসুবিধা হয় না, যেহেতু তাদেরকে আটক করবার কিছুদিনের মধ্যেই তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং এরপর আর তাদের মামলাগুলো নিয়ে নাড়াচাড়া করা হয় নাই। এখন সেলিনা হায়াৎ আইভীর এই যে মুক্তি পাওয়ার ঘটনা, সেই তাৎপর্য নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়। প্রথমত, সেলিনা হায়াৎ আইভীকেই মুক্তি দেওয়ার বিষয়ে কি কোনো পক্ষ থেকে তারা কিংবা চাপ আসছিল? সেলিনা হায়াৎ আইভী আসলে তার এলাকার জনগণের শক্তিতে চলা নেত্রী। তাকে যেদিন 2025 সালের মে মাসে ইউনূস সরকারের আমলে গ্রেফতার করতে যাওয়া হয়েছে, তখনও চারদিকে নিন্দা সমালোচনা হয়েছিল যে আওয়ামী লীগের এমন একজন সৎ, জনপ্রিয় এবং কর্মঠ জনপ্রতিনিধিকে যে ভুয়া মামলায়, মানে নারায়ণগঞ্জের হত্যা মামলা দিয়ে আটক করা হলো, সেটা একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ ছাড়া আর কিছু হতে পারে না। সেলিনা হায়াৎ আইভী এমন নেত্রী যে ইউনূস আমলে পর্যন্ত যখন তাকে গ্রেফতার করতে গেছে পুলিশ, তখন ঘন্টার পর ঘন্টা তার সমর্থকেরা আর নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তার বাসা ঘিরে রেখেছেন যাতে তাদের নেত্রীকে পুলিশ নিয়ে যেতে না পারে। কাজেই এহেন নেত্রীকে মানে মুক্তি দিতে যদি সত্যি পরামর্শ বা চাপ আসতো জায়গা মতো থেকে, তাহলে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীদের মতো তার সবার আগে আসলে কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাওয়ার কথা। তাহলে এখন কোথা থেকে চাপটা এলো যে সেলিনা হায়াৎ আইভীকে এই সময়ে মুক্তি দিয়ে দিতে হলো? এখন
এই সময়টা কোন সময়? এই সময়টা হচ্ছে সেই সময় যখন সপ্তাহ দুয়েক আগেই শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি আগস্টের মধ্যে দেশে ফিরবেন, তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন, তিনি সাক্ষাৎকার দিয়ে এবং তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সভায় স্পষ্ট করে বলেছেন তাকে যেভাবে রাষ্ট্রীয় বিমান দিয়ে ভারতে রেখে আসা হয়েছে নিরাপত্তার কথা বলে, তাকে যেন আবার রাষ্ট্রীয় বিমান দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। এবং সুনির্দিষ্টভাবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভারত সরকার তো আপনাকে প্রত্যর্পণ করবে না, আপনি তাহলে কিভাবে যাবেন, তিনি বলেছেন তিনি কোনো বাধা মানবেন না, তিনি দেশে যাবেনই। এই পরিস্থিতিতে সেলিনা হায়াৎ আইভীর মতো এমন একজন নেত্রীর মুক্তি হলো যে এই ভয়াবহ প্রতিকূল সময়েও আবার তিনি যখন নারায়ণগঞ্জের বাড়িতে ফিরে গেছেন তখন তাকে জনগণ, সেখানকার সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে। এবং তারপর পত্রপত্রিকায় রীতিমতো সেলিনা হায়াৎ আইভী গিয়েই গর্তে লুকিয়ে পড়েছেন বা ঘরে ঢুকে পড়েছেন, কিংবা শিরিন শারমিন চৌধুরীর যেমন আর কোনো খোঁজই পাওয়া যায় নাই, তিনি মানে জামিন পাওয়ার পরে কোথায় গেছেন, কি করছেন। সেলিনা হায়াৎ আইভী খুব স্বাভাবিকভাবে ক্যামেরার মধ্যে তার বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢুকে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিক বৃন্দের সঙ্গে তিনি বৈঠকখানায় বসে বৈঠক করছেন বা কথা বলছেন, কুশল বিনিময় করছেন, সেসব ছবি বেরিয়েছে। তার বাড়ির বাইরে জনগণ দাঁড়িয়ে আছে, তাকে দেখে আবেগাপ্লুত হয়ে উঠেছে, সেসব ছবি ভিডিও বেরিয়ে পড়েছে। তার মানে সেলিনা হায়াৎ আইভী মুখ বন্ধ করে চুপ করে বসে থাকতে কিন্তু বের হন নাই কারাগার থেকে। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেলে যে তিনি চুপ করে বসে থাকবেন না, কিংবা তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কাজেই তার বাড়ির সামনে লোকের ভিড় বন্ধ হবে না, কিংবা নারায়ণগঞ্জে তিনি গত বহু দশক ধরে, মানে তার তো 2.5 দশকের মতো তিনি জনপ্রতিনিধি নারায়ণগঞ্জের, সেই জায়গায় তিনি যে নারায়ণগঞ্জের সুধী সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করবেন না, সেসব জেনে বুঝে কি ইঙ্গিত পেয়ে, কোন চাপে, কোন আতঙ্কে, কোন আশঙ্কায় সেলিনা হায়াৎ আইভীকে সরকার মুক্তি দিল, সোনারেস দেখালো না, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে সেলিনা হায়াৎ আইভী বেরিয়ে আদালতকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু নিশ্চিত থাকেন সেলিনা হায়াৎ আইভীও জানেন আপনার আমার মতোই যে ব্যাপারটা আদালতের নয়। কারণ ওই যে বললাম, একেবারে উচ্চ আদালত থেকে জামিন নিয়েও বের হতে গেলে সরকার আরেকটা মামলায় গ্রেফতার দেখিয়ে দিতে পারত। কাজেই সেলিনা হায়াৎ আইভীর এই বেরিয়ে আসাটা যে কোনো একটা সমীকরণের অংশ, এবং সেই সমীকরণের মধ্যে যারা এই সময়ে সেলিনা হায়াৎ আইভীকে মুক্তি দিলেন তাদের ভেতরে সেই আশঙ্কাটা ভীষণ জোরদার ভাবে আছে যে সেলিনা হায়াৎ আইভীর নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে রেখেছেন তিনি যে কোনোভাবে আগস্টের মধ্যে ফিরবেন, তিনি ট্রাভেল পাসের দরখাস্ত করবেন, সেসব নিশ্চিতভাবে তাদের এই সমীকরণে খুব গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। দেখেন, সেলিনা হায়াৎ আইভী বেরিয়েছেন এবং বের হওয়া মাত্র তার আইনজীবী ঘোষণা দিয়েছেন স্থানীয় নির্বাচন আসছে। সেলিনা হায়াৎ আইভী বরাবর স্থানীয় নির্বাচনেই লড়েছেন। সিটি কর্পোরেশনে তিনি গত 3 বার ধরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন মেয়র হিসাবে। তো তার আইনজীবী বলেছেন যে তিনি তো অবশ্যই নির্বাচনে লড়বেন। শেখ হাসিনা 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রথম যে নির্দেশনা দিয়েছিলেন তার নেতাকর্মীদের, সেটা ছিল যে একদিকে আদালতে লড়াই করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে, আইনি পথে এগোতে হবে, অন্যদিকে যত রকম স্থানীয় নির্বাচন আছে, পেশাজীবী সংগঠনের নির্বাচন আছে, সেসব নির্বাচনে অংশ নিতে হবে। নৌকা নিয়ে আওয়ামী লীগ বলে নির্বাচনে অংশ নেওয়ার অসুবিধা হলে যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে যে কোনো মার্কা নিয়ে অংশ নিতে হবে, কিন্তু সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে। কিন্তু এর পরপরই কয়েকটি জেলার বারে যখন আইনজীবীদের নির্বাচনে, যখন আওয়ামী লীগ সমর্থিত
সমর্থক আইনজীবীরা বিজয়ী হওয়া শুরু করলো। এরপর ঢাকা বারের নির্বাচন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনে এসে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা একত্র হয়ে গেলেন এবং এমনকি তারা নিজেরা সভা করে সিদ্ধান্ত দিলেন যে আওয়ামী লীগ সমর্থক ব্যক্তিবর্গ নাকি নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং একের পর এক মনোনয়ন বাতিল করলেন। এখন স্থানীয় নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এ নিয়ে যখন সংবাদপত্রের শিরোনাম হচ্ছে, তার পরপরই সেলিনা হায়াৎ আইভী নির্বাচন করতে জামিনে মুক্ত হয়ে যেন বেরিয়ে এলেন এবং জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসার পর তিনি একটা খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন। তিনি বলেছেন তিনি আদালতকে কৃতজ্ঞতা জানান, সরকারকেও ধন্যবাদ জানান বলে তিনি বলেছেন, আমি চাই সব মানুষের একটা সরকার গঠিত হোক। সেলিনা হায়াৎ আইভী যেদিন মুক্তি পেলেন সেদিন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসলেন যে দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই, সব রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে চাই, বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের কাছে যেতে দিতে চাই, তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে। মানে কোন দলের কথা তিনি বলছেন? উদারপন্থী দল সেটা কি জামায়াতে ইসলামী নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এবং তিনি যে বলেছেন যে সবাইকে জনগণের সামনে বক্তব্য রাখতে দিতে চাই আর তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে, মানে সেটা কি আওয়ামী লীগকে সহ? এ প্রশ্ন তাকে জাতীয় নাগরিক পার্টির নেতা, এনসিপির নেতা সার্জিস আলমও করে বসেছেন, কারণ তাদের জন্য বিষয়টা প্রায় জীবন মরণের। আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের জন্য আসলে ঘটনাটা তাদের টিকে থাকার, মানে এভাবে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টিকে ফুলে ফেপে উঠতে দিতে থাকলে এবং তাদেরই ভোট ওদেরকে ভাগ করে দিয়ে দিয়ে কোথাও হাসনাতকে, কোথাও আখতারুজ্জামানকে, কোথাও নাহিদ ইসলামকে এমপি বানিয়ে আনলে কিংবা জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল হয়ে উঠতে দিলে স্থানীয় নির্বাচনে যে সারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে ফেলবে কিংবা সংখ্যাগরিষ্ঠ আসনে যে সাংগঠনিক দক্ষতা আছে জামায়াতে ইসলামীর, তাতে তারাই যে জিতে আসবে, এটা অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আজও সংবাদপত্রের শিরোনাম হয়েছে যে বিএনপির তৃণমূল বিএনপির কথা শুনছে না। বিএনপির ছাত্রদল এখন পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে সরিয়ে বা ছাত্র শিবিরের পাশে জায়গা করে নিয়ে ঢুকতে পারে নাই 2024-এর 5ই আগস্টের পর থেকে। কাজেই বিএনপি জানে তার টিকে থাকতে হলে স্থানীয় নির্বাচনটাকে সত্যিকার অর্থেই তার প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করা প্রয়োজনীয়, যাতে বিভিন্ন জায়গায় বিএনপি তার সাংগঠনিক দক্ষতায় ঠেকাতে না পারলেও জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলোকে, মানে এই যে 2024-এর বিজয়ী তরুণদের দল এনসিপিকেও আওয়ামী লীগ যাতে জামায়াতে ইসলামীর মূল প্রতিপক্ষ হয়ে সেই রাজপথে থাকে। সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা হয়তো বিএনপি এই মুহূর্তেই তুলে নিতে পারবে না, কিন্তু বিএনপি যদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদেরকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পরিসর তৈরি করে দেয়, তাহলেই একমাত্র রাজনৈতিকভাবে এমন একটা স্থিতিশীলতা আসা সম্ভব, যেই স্থিতিশীলতায় বিএনপি হয়তো আরো কয়েক মাস কিংবা কয়েক বছর ক্ষমতায় টিকে যেতে পারবে। আর যখন তারা সেই রাজনৈতিক নেতৃবৃন্দকে ছাড়বেন, তখন বাড়ি ফিরলে বাড়ির ভেতরে বাইরে সেলিনা হায়াৎ আইভীর মতোই পরিবেশ হবে। আর নিশ্চিতভাবে তারা উধাও হয়ে যাবেন না, তাদেরকে নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক সহকর্মী, নেতা কর্মী, সমর্থকদের সঙ্গেই আলাপ আলোচনা, সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় করতে দেখা যাবে। বিএনপি এই সব হিসাব নিকাশ করেও সেলিনা হায়াৎ আইভীর জামিনের ব্যবস্থা করেছে। সামনে তাই আরো অনেক এ ধরনের ঘটনা ঘটবে এবং এই সবই খুব দ্রুত যে রাজনৈতিক পরিস্থিতিতে একটা নিশ্চিত পরিবর্তন আসছে
তারই। দর্শক, গতকালকে রাতেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই দীপু মনি, তিনি সম্ভবত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও, তার একটা মামলায় জামিন দেয়া হয়েছে। অন্য মামলাগুলোর ব্যাপারেও হাইকোর্টের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। এরকম মুহূর্তে প্রশ্ন উঠেছে, দীপু মনিও কি তাহলে কারামুক্ত হতে চলেছেন খুব শীঘ্রই? এবং এই প্রক্রিয়াটা কি এরকম ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের নেতারা যারা মানে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত নন, তারা আস্তে আস্তে কারামুক্ত হবেন এবং আওয়ামী লীগের রাজনীতি আস্তে আস্তে উন্মুক্ত হবে? কোন পথে যাচ্ছে সবকিছু? দীপু মনির মামলার ব্যাপারগুলো নিয়ে হাইকোর্ট কি বলছে? কবে নাগাদ তিনি কারামুক্ত হতে পারেন? নাকি সবগুলো মামলায় জামিন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দীপু মনির জামিনের কথা, এক মামলায় জামিন হয়েছে তার, বাকি আরও 6টি মামলা, সেই মামলায় কেন জামিন দেয়া হবে না এরকম রুলও জারি করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে দীপু মনির খুব শীঘ্রই কারামুক্ত হওয়ার। কি ঘটছে আদালত চত্বরে, কি ঘটছে সরকারের ভেতরে, কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন, প্রথম আলোর শিরোনাম। সেখানে বলা হচ্ছে, এক মামলায় দীপু মনির জামিন, আরও 6টিতে জামিন প্রশ্নে রুল। অর্থাৎ সেই 6টিতেও জামিন দেয়া হবে, এটা হাইকোর্টের পূর্ব প্রস্তুতি মনে হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী সাবেক মন্ত্রী দীপু মনি একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। হত্যা মামলায় একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার যে হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া আরও 6টি মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট সরকারের উদ্দেশ্যে। জামিন চেয়ে দীপু মনির করা পৃথক 7টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খায়রুল আলম, বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার একটিতে জামিন এবং বাকিগুলোতে রুল দেন কেন জামিন দেয়া হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে দীপু মনি মানে আওয়ামী লীগের নেতা দীপু মনি জামিন পেয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায়। জুলাই আন্দোলনের সময় মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছিল। আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার, সঙ্গে ছিলেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তার আইনজীবী বলেছেন, মোহাম্মদপুর থানার ওই মামলার এজাহারে দীপু মনির নাম নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এই মামলায় হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার 2 সপ্তাহ পর 2024 সালের 19 আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন একটা মামলায় জামিন দেয়া হলো, 7টা মামলার আবেদনে, বাকি 6 মামলায় কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করা হলো সরকারের প্রতি। তার মানে ধরে নেওয়া যায় যে এই 6 মামলায় তিনি জামিন পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 7 মামলায় জামিন যদি আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যান, তাহলে তিনি কি কারামুক্ত হবেন আইভী রহমান যেমন কারামুক্ত হলেন? নাকি আইভী রহমানকে 10 মামলার পরেও আরও 2 মামলায় যেভাবে বিএনপি সরকারের আমলেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, দীপু মনির ক্ষেত্রেও সেটা কি হবে? তাকে কারাগারে রাখার জন্য নতুন নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারটা হবে? সেই ক্ষেত্রে হাইকোর্টকে আবার আরেকটা রুল জারি করবেন যে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে দীপু মনিকে হয়রানি করা যাবে না? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগের ডাকসাইটে নেতাদের মধ্যে 2 নারীর, একজন সাবেক স্পিকার, একজন সাবেক নারায়ণগঞ্জের মেয়র, 2 জনের মুক্ত হওয়ার ঘটনা দেখলাম। এবারের সিরিয়াল দীপু মনির। তার মানে নারীদের ক্ষেত্রে একটু বেশি উদার নীতি গ্রহণ করার ব্যাপার দেখছি আমরা আদালতের এবং সরকারের। এটা একটা পজিটিভ দিক, কারণ নারীর একটা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূস যেভাবে তার মেটিকুলাস ডিজাইন দিয়ে কারাগারে রাখার চেষ্টা করেছেন, সেখান থেকে আদালতকে প্রভাবিত না করে আদালতকে স্বাধীনভাবে চলতে দিয়ে বর্তমান সরকার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ বিগত সরকারের সমস্ত কর্মকাণ্ডকে এই সরকার তো সমালোচনা করে। সমালোচনা যেহেতু করে, সেহেতু বিগত সরকারের কর্মকাণ্ড খারাপ ছিল, তারা আদালতকে
বিচার বিভাগকে, আইন বিভাগকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রভাবিত করেছিল। তো এই সরকার সেটা করবে না, এটাই তো প্রত্যাশা। তা না হলে তো পার্থক্য হলো না, তাহলে তো যে লাউ সেই কদুই হলো। এখন অপেক্ষা যে শিরিন শারমিন চৌধুরী, এরপরে সেলিনা হায়াৎ আইভী, এর পরের সিরিয়াল দীপু মনির কিনা। নারীদের নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্গঠিত হওয়ার চেষ্টায় যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন, উত্তর আমাদের জানা নেই। আপনার আনুমানিক উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।